বলছে মাকে বশীকরণ করছে। বলছি মাকে বশীকরণ করবে বলছে, কি জন্য? মাকে বকে মারে ঘরে? বলছে না না, আমার 31 বছর বয়স, মা আমাকে মারে। শোন, বলছি তাহলে মাকে বশীকরণ করবে? বলতে বলছে না, আমি মাকে ভালোবাসি, তাই আমি মাকে পেতেছি। আমি বলছি তো মাকে ভালোবাসে, তার জন্য ওর বশীকরণ করবে কেন? মা তো ভালোবাসারই জিনিস। ওই যে ছবি পেয়ে গেছে, নাম পেয়ে গেছে, গোত্র পেয়ে গেছে, সেই কারণে হয় না যে কিছু মানুষ থাকে যে তুমি টাকা দিলে তোমাকে যা ইচ্ছে তাই করবে। দেখো, তুমি রাত্রিবেলা হঠাৎ ঘুমোচ্ছ তোমার বাচ্চাদেরকে নিয়ে, হঠাৎ যদি রাত্রি 2টা 2:30টার সময় তুমি চিৎকার করো, এরকম করতে করতে প্রায় কয়েকটা কাজ করার পরে তারপরে উঠে বসে স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে একটু ঠিক হলো, তখন যে একটা মা মানে একটা নারী মানে মা, তাহলে সেই মা রূপী একটা ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, তাকে যখন আমি এরকম করছি, তাহলে তার লিঙ্গটাকে কেটে দাও, সে সারা জীবন মনে রাখবে। সত্যটা ভয়ঙ্কর। মেডিটেল এজেন্টে স্বাগত। আমি আপনাদের হোস্ট এন্ড দোস্ত সুপর্ণা। আজকে নতুন গল্প, নতুন ঘটনা। আর মেডিটেল এজেন্ট মানেই সত্যটা ভয়ঙ্কর। তবে ঘটনা শুরু করার প্রথমে আমি কিছু বলতে চাই, সেটা হলো যে আমি আগেও বলেছি, এখনো বলছি, আমাদের যে ঘটনাগুলো হয়, যেগুলো আমরা পডকাস্ট করি, সেরকম আরও কিছু ঘটনা আপনারা পাঠাবেন বা পাঠাচ্ছেন, অনেকে পাঠিয়েছে, সেই গল্পগুলো আমরা পাঠ করে শোনাবো। আর আপনাদের মধ্যেও যদি, আমাদের ভিউয়ার্সদের মধ্যে যদি কারো জীবনে কোনো রকম ঘটনা থাকে, তো আমাদের অফিসিয়াল যে মেল আইডি আছে আর অফিসিয়াল যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাতে আপনারা গল্প হোয়াটসঅ্যাপ করতে পারেন। সেগুলো আমরা নিজেরা পড়ে তারপরে আপনাদের কাছে বলে দেবো কবে সেটা পাবলিশড হবে। আজকে আমাদের গেস্ট বুড়িমা, আগেও এসছেন, আপনাদের খুবই পরিচিত। আজকে আবার এসছেন কিছু ঘটনা নিয়ে। আজকে ঘটনাটা ভৌতিক ঘটনায়, ওনার এক ক্লায়েন্টের ঘটনা। তো বেশি সময় নষ্ট করব না, আমি সরাসরি চলে যাব বুড়িমার কাছে। কেমন আছেন? ভালো আছি, চলে যাচ্ছে। কিছুক্ষণ আগেই ক্যামেরার পেছনে আমাদের কিছু আলোচনা হয়েছিল একটা ঘটনা নিয়ে, অনেক পুরনো এক ঘটনা, অনেকটা পুরনো। তো যদি সেটা শুরু থেকে শুরু করা যায়। কিছুদিন হয়ে গেলেই তখন সেটা ঘটনা হয়ে যায় বা গল্প হয়ে যায়। যেমন ইতিহাস যখন হয়েছিল তখন সেটা ইতিহাসের একটা পার্ট ছিল, যুদ্ধ হয়েছিল, সব কিছু হয়েছিল। তেমনি আমাদের জীবনেতেও হয় যে কিছুদিন হয়ে যাওয়ার পরে সেটা গল্প হয়ে যায় বা ঘটনা হয়ে যায়, তেমনি এটাও একটা ঘটনাই। প্রথম দিকটা ভৌতিক নয়, লাস্টের দিকটা কিছুটা ভৌতিক। একটা ভালোবাসার ঘটনা। ভালোবাসাও ভয়ঙ্কর। ভালোবাসা ভয়ঙ্কর? অবশ্যই, ভালোবাসলে তো ভয়ঙ্কর হবেই। কেন? ভালোবাসাতে চাওয়া পাওয়া, না পাওয়া সব কিছুই আছে। যে তুমি ভালোবাসছো, তুমি আমাকে, মানে তুমি আমাকেই পাবে, এর তো কোনো গ্যারান্টি নেই, আছে কি? না, সেটা নেই। আমি তোমাকে ভালোবাসি মানে আমি তোমাকেই পাবো, এরকম কিন্তু কথা বলতে পারবো না, কেউ বলতে পারে না। যে এটা বলতে পারি যে তোমার জীবনে ভালোবাসা আছে বা আসবে, বা তোমার ভালোবেসে বিয়ে হতে পারে, কিন্তু এটা বলতে পারি না যে তুমি আজকে যার সাথে ভালোবাসছো তার সাথেই তোমার বিয়ে হবে। ভালোবাসাটা কোনো কোনো ক্ষেত্রে বেদনাদায়ক, বেদনাদায়ক, কষ্টদায়ক। আবার মনে হয় যে যেটা ভগবান করে সেটা ভালোই করে। হ্যাঁ, সেটা মনে হওয়া না, অবশ্যই আমি এটা বিশ্বাস করি, ভগবান যেটা করে সেটা আমাদের মঙ্গলের জন্যই করে। অনেকে ভাবে যে ভগবানের কাছে চাইলাম মাংস ভাত, ভগবান আমাকে দিল ডাল ভাত, কিন্তু ডাল ভাতটা দিয়েছে মানে তোমার শরীরটা খারাপ বা তোমার শরীরে কোনো প্রবলেম হতে পারে, তার জন্য ডাল ভাত দিয়েছে, নাহলে মাংস ভাত তো দিতে পারতো ভগবান। তুমি সেই দিন হয়তো সেরকম কিছু ভালো কর্ম করোনি, ওই জন্য মাংস ভাত খেতে পারো। আবার এরকমও হয়েছে মাংস ভাত খেয়েছো, রান্না হয়েছে কিন্তু খাওয়া জোটে। হ্যাঁ,
একদম খাওয়া জোটেনি। থালায় ভাত বাড়া থাকলেও থালায় অনেক ভাত সময় বাড়লে পাওয়া যায় না। উঠে চলে যেতে হচ্ছে কোনো না কোনো কারণ কর্মক্ষেত্রে বা কোনো না কোনো কাজ, বা কেউ হয়তো এমন পরিস্থিতি দুর্ঘটনা ঘটেছে যে চলে যেতে মানে হচ্ছে। কথায় আছে না, দানে দানে পে লেখা হতা হ্যাঁ খানে হ্যাঁ, ওয়ালে কা খানে নাম। বেলায় সবাইয়ের যে কপালে আজকের ভাত লেখা আছে সেটা কিন্তু কথা নয়। তোমার কর্ম অনুযায়ী তার ফল তোমাকে গ্রহণ করতে হবে। তা তেমনি একটা ঘটনা, এটা আমি এটা বলছি ঘটনা, কিন্তু সেই মানুষটা জীবিত আছে। সেই মানুষটা হয়তো যদি পডকাস্টটা দেখে তাহলে সে বলবে আমার ঘটনাটাকেই বলছে। আমি কাউকে হার্ট করার জন্য বলছি না, জাস্ট শেয়ার করছি তোমাদের সাথে, তোমার সাথে গল্প করছিলাম, তুমি বললে তাই বললাম। একটা ছেলে বয়স তখন 11, একটা মেয়ে তখন বয়স 7-8 বছর, ছোট। ছোট। মেয়েটা ভালোবাসা বা ভালোবাসা কি জিনিস সেটা জানে না বা জানতো না, ওই বয়সে জানারও কথা না। আজ থেকে কত বছর, 20-22 বছর আগেকার কথা বলছি। তখন হয়তো ফোনের চলও ছিল না। 20-22 বছর, হ্যাঁ, তার মানে এখন 20 অনেক বছর। বড়। অনেক বড়। তারা আসছি, পরে আসছি সেই ঘটনাতে। এবার ছেলেটা যখন মেয়েটাকে ভালোবাসে, মানে ছেলেটা ভালোবাসা জিনিস বা কিছু বন্ধুত্ব এরকম একটা ভেবেছিল, বন্ধু সম্পর্কই শুরু হয়েছিল, একসাথে খেলা করা, গল্প করা, ঘোরা তখন বেরোনো। সেই বয়সটা কি ভালোবাসা বোঝে? ভালোবাসা নয়, মনে হয় একটা বন্ধুত্ব ছিল। এবার বন্ধুত্ব থাকতে থাকতে হয় না যে ছেলেটার মামার বাড়ি আর মেয়েটার বাড়ি দুজনা কাছাকাছি। ছেলেটা মামার বাড়িতে গেছে, যাওয়ার পরে মেয়েটাকে দেখে মেয়েটাকে সাথে খেলা টেলা করে, কয়েকদিন মামার বাড়িতে গিয়েছিল, খেলা টেলা করে ছুটি পড়লেই তখন মামার বাড়িতে যেত। এরকম যেতে যেতে যখনই যেত, ভাইফোঁটাতে যেত, মেয়েটার সাথে দেখা হতো, বন্ধুত্ব বাড়তে থাকে। একটা সময় পরে মেয়েটার খুব তাড়াতাড়ি, তখন মাধ্যমিক 11-এ পড়ে, তখন মেয়েটার বিয়ে হয়ে গেছে। ছেলেটা জানতো না এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে হয়ে যাবে, বা জানবার কথাও নয়। এবার তখন তো অত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এত ফোন মাধ্যম এত কিছু ছিল না। বন্ধু দেখো, জীবনে চলার পথে তো অনেকের সাথে গল্প কথা হয়, কিন্তু তুমি যদি মনের কথা যতক্ষণ খুলে না বলবে ততক্ষণ তো বুঝতে পারবো না যে তুমি আমাকে ভালোবাসো। তোমার সাথে আমি রেগুলার কথা বলি, কিন্তু তার মানে এই নয় যে আমি তোমাকে ভালোবাসি বা তুমি আমাকে ভালোবাসো। ভালোবাসাটা তখনই হবে যখন কেউ একজন বলবে যে আমি তোমাকে ভালোবাসি, তাই না? তো মেয়েটাও জানে না, বা যাই হোক, তখন মেয়েটা 11 অব্দি পড়েছে, মানে তো জানবেই যে ভালোবাসার কথা। ছেলেটা ওয়েট করছিল যে মেয়েটা পড়াশোনা করছে, বড় হোক, আমি বলবো। একটা সময় পরে গিয়ে মনে হয়েছে মেয়েটা যখন বিয়ে হয়ে যাওয়ার পরে ছেলেটা যখন আসে, তা মা বাড়িতে জানতে পারে মেয়েটার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, মানে বলেও নি, একে অপরকে কেউ বলেও নি? বলার তো কথা না, সেই সম্পর্ক তো নয়। ধরো তুমি তোমার মামার বাড়িতে যাচ্ছ, গিয়ে ওখানে তো অনেক বন্ধু বান্ধব জোটে না, যে মামার এই পাশের বাড়ি ওরকম ওরকম হয়, তো সেরকমই তো বলে এইসব ভেবে টেবে নিয়ে এসব হয়ে গেল। মেয়েটার বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে যাওয়ার পরে মেয়েটার বাচ্চা কাচ্চা হয়ে গেছে। ছেলেটা পুরো একা একা চলছিল, পুরো একা চলছে। জীবনে আর কোনো মেয়েকে পছন্দ করে না, কোনো মেয়ের সাথে কথা বলে না, কোনো মেয়ের সাথে চলে না, কোনো কিচ্ছু করে না, পুরো নিজের কাজটুকু করে ঘরে এসে চুপচাপ থাকে। এরম করতে করতে প্রায় তোমার 18 বছর হয়ে গেছে, মেয়েটার সাথে কোনো যোগাযোগ নেই। হঠাৎ ফেসবুক মাধ্যমে মেয়েটাকে চিনবো বলে, মানে বলেনি বা কিছু না, এরম করতে করতে ওই মেয়েটার ফিল্ডেও যে বন্ধু রয়েছে, ওর ফিল্ডেও সেই বন্ধু। হঠাৎ মনে হয় না যে তোমার কোনো এই মেয়েটা কে রে, তোদের সব বন্ধু কোথায় থাকে, তখন জানতে পারলো। জানতে পারার পরে তখন কি করেছে, ছেলেটা মেয়েটাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। আচ্ছা, অ্যাপসেটও করেছে, মেয়েটা দেখে নিয়েছে যে ফ্রেন্ড সার্কেলেই আছে। করার পরে তখন বলছে তুই কি, আমি কে বলতো। মেয়েটা বলছে আমি কি করে চিনবো, কে হবে, কেউ একটা। তখন বলছে আমি অমুক। তা বলছে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন আছিস, কি বৃত্তান্ত, সব গল্প গুজব হচ্ছে। করতে করতে মেয়েটা যখন ছেলেটাকে জিজ্ঞাসা করছে যে কিরে, বিয়ে করেছিস, কটা ছেলে মেয়ে, কি বৃত্তান্ত, বলছে না বিয়ে করিনি। বলছে কেন, বলছে না তোর মতো তার মেয়ে পাইনি তাই আর বিয়ে করিনি। যত সব বাজে কথা।
ইয়ার্কি মারছিস। বলছে না রে, তখন মেয়েটাকে পুরো ঘটনাটা ছেলেটা বলে। আচ্ছা। এবার বলতে তখন এবার মেয়েটাও কথা বলতে পারে, তার কারণ মেয়েটার হাজব্যান্ড বাইরে থাকে, আচ্ছা। মানে কাজের সূত্রে বাইরে থাকে। ধরো 2 মাস বাইরে থাকে, আবার বাড়িতে আসলো 5-7 দিন, আবার বাইরে চাকরি করে। এবারে কথা বলেছে, বলতে বলতে এরকম করছে। তো এবার একটা সময় তখন মেয়েটাও মানে একটা ইয়েতে পড়ে যায় যে এই কি ঘটনা, এরকম শুনে টুনে বাড়ি থেকেও চাপ দেয় যে বয়স হচ্ছে, বিয়ে হয়ে যা, বিয়ে করুক, এরকম বলছে। কিছুতেও বিয়ে করছে না, করছে না। এবার ও মেয়েটাকে পেয়েছে যখন, ও ভুলে আছে, মাঝে মাঝে ফোন টোন করে, গল্প গুজব করে। এরম করতে করতে হয়েছে কি, ছেলেটা যখন শুনেছে যে ওর হাজব্যান্ড থাকে না বা বাইরে থাকে, এরকম থাকে, তখন ও সব গল্প করেছে, মেয়েটা সমস্ত গল্প করেছে, ছেলেটাও সমস্ত গল্প তো বাড়তেই থাকছে, গল্প বাড়তেই থাকছে। একে অপরের উপরে আরো মানে কনসাল্ট হচ্ছে যে তাই তো আমার জন্য সে লাইফটাকে নষ্ট করে দিয়েছে, এরকম করছে, এইসব কিছু ভাবতে ভাবছে। এরকম সময় হচ্ছে কি, ছেলেটা মেয়েটাকে বলে যে তুই ওখান থেকে আমার কাছে চলে আয়। ছেলেটা বলছে? হ্যাঁ। তখন বলতে পারছে না, এটা সম্ভব করে, আমার 2টো বাচ্চা আছে, আমার 2টো সন্তান, 2টো মেয়ে সন্তান, আমি তাদেরকে ফেলে দিয়ে যাব কি করে? তা তখন বলতে পারছে না, তুই চলে আয়, তোকে ছাড়া আমি বাঁচবো না। আমি তাহলে এটাকে কন্টিনিউয়াসলি ব্ল্যাকমেল করে। ব্ল্যাকমেল করতে করতে মেয়েটা তো কি করবে ভেবে পাচ্ছে না, যে কন্টিনিউ এরকম করছে যে মরে যাবো, করবো। মেয়েটা কোনো রকম ভাবে ওকে তোমার সাবধানে রাখে। এরম রাখতে 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 কিছুদিন হয়ে যায়, প্রায় এরম করতে করতে 1 বছর কেটে যায়। 1 বছরে অনেক গল্প, অনেক কথা, কিছুতে মেয়েটা আর ছেলেটাকে সাবধান করে রাখতে পারছে না। এবার ছেলেটা কোনো একটা মানুষের সাথে গল্প করে যে আমি আমার পুরনো প্রেম ঘুরে পেয়েছি, এরকম এরকম। তখন বলছে একজনের বউ বাচ্চা, তাদেরকে তুই কি করে রাখবি, এটা তো সম্ভব না, আর উনি তো আসতেও চাইছে না তুই যখন বলছিস। তো বলতে বলছে আমি জানি না, আমি চাই, আমি চেয়েছি, আমার জীবনে একটাই ভালোবাসা, আমি ওকে চেয়েছি, মানে আমি ওকেই চাই। এবার মেয়েটার সংসারেতে অশান্তি শুরু হয়, কেননা বারবার ফোন করছে, ফোনটাকে লুকিয়ে রাখতে হচ্ছে, এরকম একটা ব্যাপার ঘটে। এবারে হাজব্যান্ডটা একটা সময় পরে বুঝতে পারে যে এরকম এরকম রিলেশন, তখন মেয়েটা সত্যি সত্যি বলে দিয়েছে। এবার বলে দিতে হাজব্যান্ড কি করেছে, ফোন করে ছেলেটাকে ঠেট দিয়েছে যে হ্যাঁ তুমি আমার ওয়াইফকে ফোন করবে না, এই করবে না, কবেকার ঘটনা, তুমি কেন এইসব নিয়ে করছো, তো চাইছে না, সব বলা টলাতে ছেলেটা রেগে মেগে কি করেছে, কোনো তান্ত্রিকের কাছে গেছে। আচ্ছা, এবার এলো এবার কোনো তান্ত্রিকের কাছে গেছে যে কোনো কমে ওকে আমার কাছে এনে দিতে হবে। এবার বলছে তখন তান্ত্রিকটার কাছে গেছে, তান্ত্রিকটা বলছে ঠিক আছে আমি করে দেবো, তুমি ওর এই নিয়ে আসো তাই নিয়ে আসো। এবার ছেলেটা তো কিছুই আনতে পারছে না, কেন মেয়েটাতে বাড়িতে ঢোকার কোনো পরিস্থিতিই তো ওর নেই, আসবে কিভাবে কি, যেহেতু মেয়েটা হাউস ওয়াইফ, সে বাইরেও বেরোয় না, একা একা ওরকম, তাই সেই ক্ষেত্রে ওর সাথে দেখাও হয়নি, কিছু নয়, ফোনে যেটুকানি আলাপ। এবার হয়ে গেলে ও তো সব দিক দিয়ে ব্লক করে দিয়েছে, কোনো ছবি নেই, কিছু নেই, কি পাবে, কিছু পাবে না। এবার নাম টাম বলেছে, কোনো ক্ষেত্রে একটা ছবি জোগাড় করেছে, করার পরে ওর উপর দিয়ে কিছু চালান ক্রিয়া করে। এবার চালান ক্রিয়া করার পরে দেখো এরকম করা যায়, মানে কিছু আমি যতদূর শুনেছি যে চালান করতে বা কোনো ক্রিয়া করতে গেলে তার বস্ত্র লাগে, ডিএনএ লাগে, কোনো না কোনো ডিএনএ লাগে, কিন্তু ডিএনএটা ওই যে ছবিতেও করা যায়, ছবি আছে, নাম আছে। বেসিক্যালি তুমি যদি পারফেক্ট তান্ত্রিক বা পারফেক্ট পুরোহিত হও, তাহলে তুমি জানবে যে এ মুখার্জি মানে এর ভরদ্বাজ গোত্র, আচ্ছা, এ বা মানে চক্রবর্তী মানে এর কাশ্যপ গোত্র, বুঝতে পেরেছো, এ বা ভট্টাচার্য মানে এর এই গোত্র, বুঝতে পেরেছো। এবার সেই ক্ষেত্রে ওই যে ছবি পেয়ে গেছে, নাম পেয়ে গেছে, গোত্র পেয়ে গেছে, সেই কারণে হয় না যে কিছু মানুষ থাকে যে তুমি টাকা দিলে তোমাকে যা ইচ্ছে তাই করে দেবে।
হুম। এবার তারা ভালো কাজ করতে পারে না, একটা সংসারকে জুড়তে পারে না, কিন্তু সংসারকে ভেঙে দিতে পারে। এবার ন্যাচারালি যাই হোক কিছু করেছে। এবার দেখো ছেলেটাও পাওয়ার ইয়েতে যা টাকা বলেছে দিয়েছে, দিয়ে কাজকর্ম করিয়েছে, করানোর পরে এবার মেয়েটা বিভিন্নভাবে না ভৌতিক কিছু পাচ্ছে। কিরকম? ধরো রাত্রিবেলা দেখছে ওকে কেউ গলা টিপে মারতে আসছে, আচ্ছা। ওকে সবাই ছেড়ে দিচ্ছে, ও সবার থেকে আলাদা আছে, হ্যাঁ ওকে কেউ টেনে নিয়ে যাচ্ছে, ও মানে অন্ধকার হয়ে গেলে ভীষণ চিৎকার করছে, ভয় পাচ্ছে, এরকম হচ্ছে। তা ন্যাচারালি এরকম হওয়ার পরে মানে দীর্ঘদিন, ওটা কি যখনই চালানটা করেছে তখনই হয়েছে না 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 কিছুদিন পর? কিছুদিন পরে, মানে আচ্ছা। প্রথম দিকে বুঝতে পারেনি। হুম। প্রথম দিকে একটু একটু গা ছমছম করছিল, ভয় পাচ্ছিল, এসবে কিছু হচ্ছিল। হুম। তারপরে যখন অনেকদিন হয়ে গেছে, মাস দেড় দুই হয়ে গেছে, হুম। তখন এবার চালু হয়ে গেছে। আচ্ছা। এবার চালু হতে বাড়ির লোকেরা কন্ট্রোল করতে পারছে না, হাজবেন্ড তো বাইরে। এবার কন্ট্রোল করতে হাজবেন্ড, পারছে না মানে কি করছে মেয়েটা? দেখো তুমি রাত্রিবেলা হঠাৎ ঘুমোচ্ছ হুম। তোমার বাচ্চাদেরকে নিয়ে, হঠাৎ যদি রাত্রি 2টা 2:30টার সময় তুমি চিৎকার করো, এমনি চিৎকার করছে? হ্যাঁ চিৎকার করছে, বাঁচাও আমাকে বাঁচাও, কে কোথায় আছো বাঁচাও, এরকম করে চিৎকার করছে। আচ্ছা। এবারে প্রথম প্রথম দিকটা ভাবছিল স্বপ্ন দেখছে, এসব হচ্ছে, এসব নিয়ে চলছে। এবার হাজবেন্ড যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত কিছু করতে পারছে না। এবারে শাশুড়ি একলা, শ্বশুর নেই, হাজবেন্ড বাইরে, এবার হয় না যে ফ্যামিলিতে তো আর কেউ নেই, হুম। ননদদের সব বিয়ে হয়ে গেছে। হুম। তাও শাশুড়ি কোনো একটা ওজা টোজা ডেকে এনে একটুখানি ভাবলো যে, প্রথমে ডাক্তার দেখিয়েছি কিছু হয়নি, তারপরে ওজা ফোজা ডেকে এনে ঝাড়ফুঁক করেছে, তাতেও কিছু হয়নি। ওই দিনটা ঠিক ছিল, তারপর দিন আবার জেকে সেই এরকম চলে। এবার ও তো কন্টিনিউয়াসলি চালান করছে, মানে আমি কি তোমাকে কাজ দিয়েছি, এবার তুমি যখন বলছো আমি তোমাকে বললাম যে তোমাকে এত টাকা দিতে হবে, তোমার কাজ আমি করে দেবো, আমি তুমি আমাকে টাকা দিয়ে দিয়েছো, আমি তোমাকে কাজ দিয়ে দিয়েছি। এবার যখন কাজ হচ্ছে না তখন তুমি কন্টিনিউস কি করছো, তুমি আমাকে ফোর্স করছো যে আমার কাজ হচ্ছে না, কারণ আমার জন্য তখন কি হচ্ছে, আমি যত রকম পাচ্ছি, যত রকম যা পাচ্ছি, হ্যাঁ ভূত ভূত প্রেত বেদ যা পাচ্ছি, আমার কাছে যা যা অস্ত্র আছে আমি তাই চালান করছি। মানে রীতিমতো সে তো ইয়ে হয়ে যাচ্ছে। এবার মেয়েটা আর কারোর সাথে থাকছে না, একা একা ঘরের ভিতরে কন্টিনিউ ঘুমড়াচ্ছে, এই করছে করছে, আর বাঁচবো না, মরে যাবো, এরকম সুসাইড করতে যাচ্ছে, এরকম এরকম করছে। তখন হাজবেন্ড এসে এরকম গল্প করছে কোনো একটা জায়গায়, তা কেউ একটা বলেছে যে অমুক জায়গায় যাও, গেলে তুমি পাবে। তা বলতে বলছে ওখানে অনেক লোক আছে, সবাই ডাকবে কিন্তু যাবে না, তুমি ওনার কাছেই যাবে। তা বলতে বলছে ঠিক আছে। তা এসছে, আসার পরে এবার আমাকে খুঁজছে, আমি ওকে পাচ্ছে না, আমি বাইরে ওনার বাজারে ছিলাম, আমার চেম্বারে এসছে। চেম্বারে এসেছে। এবার যে এসে বলছে কেন বসুন, বলছে না ওনাকে না দেখা পর্যন্ত বসবো না, আমাকে যে পাঠিয়েছে সে বলেই পাঠিয়েছে যে উনি যতক্ষণ না দেখবে ততক্ষণ যাবে না, ওখানে সব অনেক লোক আছে, ওনার নাম করে ডেকে নিয়ে যাবে, তুমি কিন্তু এখানে কাজ এসে পাবে কেউ না। অন্য কেউ হ্যাঁ ডেকে নিয়ে আছে, ধরো আমাকে খুঁজছো, আমি তো তো ওর ভাই, বা আমি তো ওর দাদা, বা আমি তো ওর রিলেটিভ, বলে তুমি এটা করাবে, ঠিক আছে করবে, সবসময় তো আমি থাকি না, এরকম হয়। আমার বলে ভদ্রলোক আসলো, এসে কথা বললো, বলে টলে সবটা গল্প করলো, শুনলাম। প্রায় আমি তো খুব শর্টে বললাম, প্রায় ঘন্টা 2-2.5 ধরে আমি শুনেছি। সেদিন রাত্রি 1:30টার সময় আমি চেম্বার থেকে উঠেছিলাম ওনাদের সব ঘটনা শোনার পরে। তখন বললো কি করব বলুন, বললাম এর উপর তো চালান ক্রিয়া করেছে। যখন পুরো ঘটনা শুনলাম, শুনে তখন বললাম দেখো আগে তো শুনতে হবে কি বলছে, না শুনলে তো বুঝতে পারবো না। তখন যেহেতু হাজবেন্ডটা জানে বলে বলতে পারলো, নাহলে বলতেই পারতো না, ও তো ওরকমই থাকতো। এবার ও হাজবেন্ডকে বলেছে, হাজবেন্ড আর কাউকে বলেনি। এবারে শুনে টুনে নিয়ে আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে চলো, বলে কাজ করলাম। প্রথম কাজটা করার পরে আমি কোনো রেজাল্ট পাইনি। রেজাল্ট পাননি? কোনো রেজাল্ট পাইনি। আচ্ছা। সেকেন্ড কাজটা করার পরে খানিকটা রেজাল্ট পেলাম, মানে নিজে উঠে বাথরুমে যাচ্ছে, এই রেজাল্ট পেলাম। মানে একেবারে শয্যাশায়ী হয়ে গেছে? হ্যাঁ। থার্ড রেজাল্ট পেলাম, মানে ছেলেটা এটাই করেছিল যে আমি পাবো না মানে কেউ পাবে না। মেরে ফেলতে চেয়েছিল? হ্যাঁ, আমি পাবো না মানে কেউ পাবে না। ও এরকম করেনি যে আমার কাছে আসো? আনতে পারবে না তো। আচ্ছা।
ব্যাপারটা বোঝো। মানে এটা রিভেঞ্জের পর হ্যাঁ রিভেঞ্জ, যে তো ও মেয়েটা তো যেতে চাইছে না, তোমার ও তো আকর্ষণ দরকার, তোমারও তো চাই, তোমার তো কিছু ইনভলভ না থাকলে তো আসবে না। একটা হাজবেন্ড বউকে ছেড়ে যখন কোথাও চলে যায় তার কিন্তু একটা আশার তাড়না থাকে, কেন তার বাচ্চা আছে, তাকে নিয়ে আসার একটা, সে কিন্তু 10 বারের ভিতরে কিন্তু 2 বার হলেও বাচ্চার কথা ভাবে। একদম 100%। বাইরের লোকের কথা ভাবছে, বউয়ের কথা ভাবছে না, দরকার নেই, কিন্তু বাচ্চার কথাটা তো ভাবছে, সেই আকর্ষণেই চলে আসবে। কিন্তু সে তো আনতে পারবে না, হাজার চেষ্টা করে আনতে পারে, যখন আনতে পারছে না তো করে আমি পারবো না, আমি তোকে মেরে দেবো। বাবা, এরকম ব্যাপার, মানে শুকিয়ে গেছে, না খেয়ে থাকলে, শরীর উপর অযত্ন নিলে কি হবে, বিছানা ওরকম হবে। তবে এরকম করতে করতে প্রায় কয়েকটা কাজ করার পরে তারপরে উঠে বসে স্নান টান করে একটু খাওয়া দাওয়া করে একটু ঠিক হলো, তখন হাজবেন্ড আর ওয়াইফ আমার কাছে আসে। আসার পরে তখন বলছি, তোমার কি হচ্ছে মনে, এবার বলো। বলছে, আমার না বেঁচে থাকতে আর ইচ্ছা করছে না, মনে হচ্ছে আমি মরে যেতে পারলে ভালো হয়। বাবা, আমি বলছি কেন? বলছে তখনও কি বলছে, যে কথাটা বলছে না, ওটা মানে অস্বাভাবিক কথা, মানে আমি ভাবতে পারিনি ওই কথাটা বলবে, আমি এটা বুঝে উঠতে পারিনি। বলছে একটা মানুষ আমার জন্য এতটা বছর কাটিয়ে দিল, আমি তাকে কষ্ট দিলাম, আমি কি করব এখন বেঁচে থেকে। আমি বলছি, মানে তুমি তো জানতেই না তোমাকেও ভালোবাসে, আর তোমার তো ভালো লাগার জায়গায় আসেন, তাহলে কি করে সম্ভব? বলছে না, ও আমাকে এই 1 বছরে যা বুঝিয়েছে আমার পুরো মাথা ঘুরে গেছে। মানে ওর টান হয়ে গেছে ওর হ্যাঁ, প্রতি। তখন বলছে আসলে ক্রিয়াগুলো করা আছে তো, ব্যাপারটা বোঝো, তোমাকে তো আমি খাইয়েছি কিছু, এবার কিছু খাওয়ানোর পরে এফেক্টটা তাড়াতাড়ি হয়, এবার যখন আমি দূর থেকে কন্টিনিউ কাজ করছি ধীরে ধীরে তখন একটু ঢিলে ঢিলে হবে, একটু হলেও তো সব কর্নার আসবে। তারপর তোমার সাথে এতদিন আমি কথা বলেছি, কিছুটা তো সব কর্নার আছে। এবার তখন তখন আমি বলছি, শোনো, তোমার 2টো বাচ্চা আছে, তোমার হাজবেন্ড এরকম, তাহলে তুমি কি করবে ডিসিশন নাও, আমি তারপরে কাজ করব, এর পরবর্তী কাজ তারপরে হবে, নাহলে আমি কোনো কাজ করবো না। তখন ওর হাজবেন্ড বলছে, দেখুন ও যেটা ভালো বোঝে সেটা করুন, আমার কিছু বলার না। তখন আমি বললাম, তোমাকে 1/2 ঘন্টা টাইম দিলাম ভাবতে, আমি অন্য ক্লায়েন্ট দেখছি, তুমি ভাবো। 1/2 ঘন্টা না, 10 মিনিট বাদে আমাকে বললো, না না, আমি স্বামী সন্তান ছেড়ে কোথাও যাবো না। আমি তো জানতাম না, সত্যিই তো, আমি তো মানে কি, যে যেটা বোঝাচ্ছে ও সেটা বুঝছে, মাইন্ড পুরো ঘুরে আছে, মাইন্ড কোনো কাজ করছে না। আরো টাইম লাগবে, এত তাড়াতাড়ি এটা ঠিক হওয়ার নয়, কেন যে করেছে সে অনেক টাকা খরচা করেছে, আর রেজাল্ট পাওয়ার জন্য আরো 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 দিয়ে গেছে। এবার ন্যাচারাল বলছে, তাহলে কি হবে, ও আরো করবে, যে তারও প্রোটেকশন আছে, চিন্তা করো না। বলতে বলতে এবার আমি দেখো, যতক্ষণ ও থামবে না ছেলেটা, ওর কোনো আশেপাশের লোক ক্ষতিগ্রস্ত হবে। মানে মেয়েটির আশেপাশের লোক, ছেলেটা আশেপাশের লোক। তুমি যখন মেন্টালি যখন কোনো আঘাত না পাবে, ততক্ষণ তোমার ভিতরে কি হবে, প্রতিশোধ নেওয়ার স্পৃহাটা হ্যাঁ ওটা থাকবে। দেখবে যতক্ষণ পর্যন্ত হয় না যে আমি মারপিট করতে, যতক্ষণ রক্ত না দেখছি, যতক্ষণ পর্যন্ত না আমার একটা কিছু হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি রেগেই রয়েছি, মারপিট করেই যাচ্ছি, সেরকম। বলতে বলতে প্রায় এরকম করতে করতে 3-4 মাস ধরে আমার কাছে এরকম কন্টিনিউ এসছে, এরকম করে করে কাজ করেছি, করে টোরে তারপরে ছেলেটার হট করে মা অসুস্থ, নার্সিংহোমে ভর্তি, 15 দিনের মাথায় ছেলেটা মামা আয়। মানে এই কোন ছেলেটার মা যে করছিল কাজ? হ্যাঁ, দেখো তুমি খারাপ কাজ করলে তোমার সাথে খারাপ হবে, এটা তো ভগবান ওপরওয়ালা লিখে রেখেছে, তো কেউ কিছু করতে পারে, এখানে কারোর হাত নেই, না তোমার হাত না আমার হাত। কিন্তু ওনার মায়ের তো কোনো দোষ ছিল না। মায়ের দোষ নেই, দেখো তুমি এটা না বোঝানোটা একটু ডিফিকাল্ট, ব্যাপারটা হচ্ছে আমার কর্মফল আমার মা বহন করবে, আমার বাবা বহন করবে। কর্মফল বহন করে? হ্যাঁ, করা যায় তো, অনেকের
হাজবেন্ডের কর্মফল বউ ভোগ করে, বউয়ের কর্মফল হাজবেন্ড ভোগ করে। কর্মফল বলতে কি বোঝে বলো তো? এখানে কর্মফল হচ্ছে যে তুমি খারাপ করেছো, ধর তুমি চুরি করো, আমি তোমার মা, আমাকে অন্য লোক এসে বলছে তোমার মেয়ে চোর, তাহলে আলটিমেটলি কে শুনছে? আমি মা শুনছি শুনছে। তো। তুমি কিন্তু তোমার কাজ করে যাচ্ছ, তাহলে শুনছি আমি। তাহলে সেই ক্ষেত্রে ও এত পরিমাণে নেগেটিভ নেগেটিভ করছিল। এবার নেগেটিভ নেগেটিভ করলে কি হয়? তুমি কাউকে মারার চেষ্টা করছো, ছেলেটার মা মরে গেল, তার সাথে সাথে ছেলেটা না অটোমেটিকলি হয় না যে গা হাত পা ফুলে যাওয়া, রস জমা, এরকম একটা কিছু তৈরি হয়। মানে ছেলেটা এতটা মেয়েটার উপরে মানে ক্রিয়া করেছে। না এত ক্রিয়া করেছে, আর মেয়েটার উপরে এতটা আকৃষ্ট হয়ে গেছিল যে একটা বাড়ির সামনে একটা ফ্ল্যাট কিনে ফেলেছিল মেয়েটার বাড়ির সামনে। ওই মেয়েটি বাড়ির সামনে ফ্ল্যাট কিনে হ্যাঁ ফেলেছে? হ্যাঁ, শ্বশুর বাড়ির সামনে বাবারে। ফ্ল্যাট কিনে ফেলেছি। মানে ছেলেটা একটু ছেলেটার অবস্থা অবস্থা সম্পন্ন। সম্পন্ন ঘরে, যেহেতু বাবার একটাই ছেলে, আর মানে ওর দুটো ছোট ছোট বোন ছিল, বোনগুলোর বিয়ে হয়ে গেছে। বাবাও ভালো চাকরি করতো, মাও চাকরি করতো, দুজনেই চাকরি করতো। ইভেন ছেলেটাও মান্থলি অন্তত 1.5-2 লাখ টাকা রোজগার করে। বাবা, ভালো চাকরি, ভালো পোস্টে তাহলে তো করে। একটা ফ্ল্যাট কেনা কোনো হ্যাঁ, ব্যাপার এবার না। ফ্ল্যাট কিনে ফেলেছে, কিনে সেখানে থাকতো মা আর ছেলে মিলে। এবার হয় না, তুমি যা কিছু করছো ঘরের ভিতরে আনতে হচ্ছে তো কিছু কিছু জিনিস, কিছু কিছু ক্রিয়া, সেগুলো কি হচ্ছে? সব তো নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে। এবার মায়ের বয়সও হয়েছিল একটু। তারপর সেই ক্ষেত্রে তোমার ছেলেটা, মাটা মারা যাওয়ার পরে তারপরে ছেলেটা পাটা ফুলে টুলে শরীর পুরো ফুলে গেছে। আর সেটাকে দেখলে কেউ চিনতে পারবে না, এরকম অবস্থা হয়ে গেছে। আমি বললাম যাও। বলছে আপনি কি কিছু করেছেন? আমি বলছি না, আমি কিছু করিনি। আমি কখনোই কারোর নেগেটিভ কিছু করি না। হ্যাঁ, আমি এটুখানি করেছি যে ওর যে খারাপ করেছে বা ওর সংসারে এতখানি এফেক্ট ফেলেছে, তার ভগবান বিচার করবে। আমি কে বিচার করে? আমি তুচ্ছ মানুষ। আমি যেটুখানি পারার একটা সংসারকে বাঁচিয়ে রাখার জন্য যেটুখানি করার, আমি সেটুখানি করলাম, এর বেশি করতে পারবো না বলে। তখন যেদিন ওরা পুরোপুরি ভালো হয়ে গেল, দুজনে মিষ্টি নিয়ে আসলো, বাচ্চাগুলোকেও নিয়ে এসেছিল, দুটো মেয়েকে নিয়ে এসে বলছে আজকে আপনার জন্যে বাঁচতে পেরেছি। আমি বলছি ভুল কথা, তোমাকে যদি ওই ব্যক্তি না পাঠাতো তাহলে তুমি আমাকে চিনতেও না। একদমই তাই। বলতে বলছে হ্যাঁ, উনি আমাকে এটা বলে পাঠিয়েছিল যে তুমি ওনার কাছে যাও, উনি যদি পারে ওনার তোমাকে বলে দেবেন, না পারলে বলবে না, কারণ আমার নিজের কাজ উনি করেছে, আমি জানি বলে তোমাকে সেই পাঠাচ্ছি। ছেলেটা কি বেঁচে আছে? এখনো তো কদিনের আগেকার ঘটনা, বছর টেরেক হচ্ছে, এখন জানি না, আর খোঁজ খবর নেয়নি বলে। মানে মানুষ যখন ভালো থাকে তখন তো আর আসে না, খারাপ থাকলে তখন সেটা তো তো আসে। অবশ্যই, সেটা তো আপনি আগের ভিডিওতে হ্যাঁ, বলেছেন। ভালো থাকলে তো আসে না, এখন আর খোঁজও নেই, আর কোনো মানে যে একটা হাই হ্যালো বা কিছু নেই। ওই হয় না, নিউ ইয়ারেতে ওই একটা মেসেজ পাঠিয়েছিল হ্যাপি নিউ ইয়ার, ব্যাস ওরকম। আর আর কোনো যোগাযোগ নেই। আবার হয়তো কোনো বিপদে পড়বে বা কিছু, আশা করি যেন না পড়ে, এরম বিপদে যেন কেউ না পড়ে। আমার কাছে আসতে হবে না, কিন্তু বিপদে তোমরা পড়ো না। সেটাই, এটা এটা হচ্ছে, দেখো মানুষকে আমাদের সাধ্য অনুযায়ী চাওয়াটা দরকার। আমি যখন পাবো না তখন সেটার পিছনে দৌড়বো না। মরিচিকার মতো দৌড়ে কোনো লাভ আছে? তুমি মরিচিকার পিছনে যদি দৌড়ো, এখানে ফু দেবে, সে তো উড়ে চলে যাবে। আচ্ছা, এই প্রবলেমটা কিন্তু আজকের ডেটে, এই প্রবলেমটা, এই যে থার্ড পার্সন আসা, এটা কিন্তু আজকের ডেটে খুব কমন, তাই নয় কি? কমন কেন বলো তো? সেটাই তো জানা। এখন সবকিছু কমন, জানো কি? কিরকম? কমন বললে হয়তো অনেকে বলবে যে আমি কেন এই কথাটা বললাম। আগেও চুরি হতো, কিন্তু পরপর কি চুরি হতো? না। আগেও কিন্তু রেপ হতো, কিন্তু পরপর কি রেপ হতো? আগেও দুর্নীতি চলতো, আগেও অনেক কিছু চলতো, কিন্তু তখন এত সোশ্যাল মিডিয়া ছিল না, এত এখন প্রকাশ পেত এত না। প্রকাশ পেত না, তার জন্য লোকে ভয় পেত। আর এখন হচ্ছে কি, এখন না পুরোটা না
দেখিয়ে দিচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। ওপেন হয়ে যাচ্ছে যে একটা 6 বছরের বাচ্চাকে ধর্ষণ করেছে, এটা কন্টিনিউ দেখিয়ে যাচ্ছে, মাথায় কিন্তু ঢুকে যাচ্ছে যে তুমি একটা 6 বছরের বাচ্চাকে করছো, তার মানে কি তোমার মৃত্যুদণ্ড। কিন্তু আমার মনে হয় মৃত্যুদণ্ড দেওয়াটা কি ঠিক? আমার মনে হয় অন্য কিছু করা দরকার, যেটার জন্য আমরা আফসোস করতে পারি, সারা জীবন যেন মনে থাকে। মরে গেলে তো শেষ হয়ে গেল। এক্স্যাক্টলি। আজকে আমি মরে গেলাম, আমার এই দেহটা, মৃত্যুদণ্ডটা ওদের জন্য আশীর্বাদ। হ্যাঁ দেখো আমার দেহটা নেই মানে কিন্তু আমাকে কে গালাগালি দিচ্ছে, কি করছে না করছে আমার সেন্স নেই। আমার আত্মাটা আছে, আত্মাটা তো তুমি দেখতে পাচ্ছ না। সাধারণ মানুষের দেখার কোনো ইয়ে নেই। আমি ওপরে গিয়ে আমাকে খোঁচা মারছে না, লাথি মারছে না, আমাকে গুয়ের পোকা করছে না, কি করছে হোয়াট এভার, কিন্তু আমি বেঁচে থেকে সাজা দিতে চাই যে একটা মা মানে একটা নারী মানে মা, তাহলে সেই মা রূপে একটা ছোট বাচ্চা, 6 বছরের বাচ্চা, তাকে যখন আমি এরকম করছি, তাহলে তার লিঙ্গটাকে কেটে দাও, সে সারা জীবন মনে রাখো যে আমার এই কর্মের জন্য আমি এই ফলটা ভোগ করছি। পারফেক্ট। চুরি করছে তাকে তুমি ওই জেলে নিয়ে যাচ্ছ, নিয়ে গিয়ে তুমি তাকে রেখে দিচ্ছ, 10 বছর বাদে 5 বছর বাদে তাকে ছাড়া পেরে যাচ্ছে, কিন্তু সে আবার চুরি আবার করবে। চুরি করছে, তুমি তার সংশোধন হচ্ছে না হাতটা কিন্তু। কেটে দাও, সে কিন্তু সংশোধন হবে না। যে যেটা করছে তাকে সেইটা করে দাও। যার ফলে কি হচ্ছে, এই যে তৃতীয় ব্যক্তি, তুমি ফেসবুক খুললে, ইনস্টাগ্রাম খুললেই তুমি দেখতে পাবে তৃতীয় ব্যক্তির আবির্ভাব। আসলে এই তৃতীয় ব্যক্তিটা কে এনে দিচ্ছে বলো তো? কি? আমাদের কাছের লোকেরাই এনে দিচ্ছে। কাছের লোকেরা? হ্যাঁ, কিভাবে? যদি বলো আমি একটা মেয়ে, তুমি একটা মেয়ে, তোমার সাথে আমি গল্প করতে পারি, তাহলে একটা ছেলের সাথে কেন গল্প করতে পারি না? হ্যাঁ, করাই, সবাই মানুষ। এই সমাজ তো সেটা মানবে না। ছেলে মেয়ে বন্ধু হতে পারে না। ছেলে মেয়ে বন্ধ হতে পারে না। কোনো ছেলেকে কারোর সাথে যদি দেখেছো, তাহলে ভাববে ওর সাথে নিশ্চয়ই কিছু আছে। ও ওর ঘরে দেখা করতে গেছে মানে ওর সাথে কিছু নোংরামি করেছে। কিন্তু আমরা সবার আগে ভাবি না কেন যে আমরা একটা বন্ধু? আমরা কি একসাথে, তুমি আমি একসাথে যেতে পারি, তাহলে একটা ছেলে মেয়ে একসাথে যেতে পারি না? নিশ্চয়ই যেতে পারে। তাহলে আমাদের কে করছে খারাপ? কন্টিনিউস যখন আমরা শুনছি ওর সাথে কথা বলবে না, ওর সাথে যাবে না, ওর সাথে এই করবে না, আবার যদি একটু দেখতে সুন্দর বউ হয় বা একটু দেখতে সুন্দর ছেলেটা হয়, তাহলে তো হয়ে গেল, লাভটা আছেই ভাই, এখানে এখানে কিছু আছে, এখানে কিছু না থাকলে হতেই পারে না। কিন্তু আবার যদি একটা বাজে কুচ্ছিত দেখতে লোকের সাথে তুমি যাও, তখন কিন্তু তোমাকে কেউ কিচ্ছু বলবে না, না না এদের ভিতরে কিছু নেই। এটা মানে কি, আমাদের এটা মাথায় ঢুকে আছে, এগুলোকে বার করতে হবে। একটা হাজবেন্ড, একটা ওয়াইফ বাচ্চা হয়ে যাওয়ার পরে তখন কোনো জেনারেলি কোনো আলাদা বন্ধুত্ব সম্পর্ক কিন্তু ছাড়া কোনো রিলেশন হয় না। আলটিমেটলি আমার ক্ষেত্রে আমি যেটা বুঝি, আমার যেটা বোঝা, আমি তোমার সাথে কন্টিনিউ কথা বলছি মানে হ্যাঁ তুমি আমার বন্ধু, আমি সবার সাথে কথা বলি, আমার সার্কেলে যারা আছে আমি সবার সাথে কথা বলি, ছেলে হোক মেয়ে হোক, যে কেউ দিদি বলে, কেউ মা বলে, কেউ বৌদি বলে, কিন্তু আমি কথা বলি। কিন্তু কথা বলি, তাদের সাথে ঘুরতে বেড়াতে যাচ্ছি মানে যে একটা খারাপ উদ্দেশ্য নিচে, না না, কখন হচ্ছে বলো তো, যখন তুমি আমার মনের ভিতরে ঢুকিয়ে দিচ্ছ, ও তাহলে এই ব্যাপার, তাহলে এরকম করো। এই সম্পর্কগুলো তো এরকম ভাবেই তৈরি হয়। আরে বাবা, তোমার স্বামী তো তোমারই আছে, তোমার বউ তো তোমারই আছে, তোমার রান্না করছে, তোমার ঘরে কাজ করছে, তোমার সংসার করছে, তো সে কি অন্য লোকের ঘরে সংসার করছে নাকি? কখন হবে? যখন কন্টিনিউ তুমি তাকে তেতোতে পরিণত করবে, তুমি যখন তাকে বুঝবে না। স্বামী ছাড়াও কিন্তু একটা বন্ধু থাকে, থাকা উচিত প্রত্যেকটা স্বামী মানুষেরই, ছেলে ছাড়াও হোক বা কিন্তু মেয়ে, মেয়ে হোক, বউ বন্ধু থাকা ছাড়াও উচিত। কিন্তু একটা বন্ধু থাকা থাকে। উচিত। এবার বন্ধু অনেক সময় ছেলে মেয়েও হয়, অনেক সময় মা বাবাও হয়, অনেক সময় মেয়েও একটা বন্ধু হয়,
একটা বাইরের দিদি বৌদি একটা বন্ধু হয়, বা একটা ছেলেও বন্ধু হয়। বন্ধু মানেই যে সব সময় বাজে কিছু এটা না। এইগুলো এত আলোচনা হচ্ছে বলে মনে হয় না আরো সমাজকে দূষিত করছে। দেখো, আজ থেকে 20 বছর আগে আমাদের মা কাকিমারা কি সংসার করেনি? আমাদের মা কাকিমাদের কি আমাদের বাবারা কাকারা কি বকেনি? আমাদের মা কাকিমারা কি পাশের বাড়ি কোনো ভাসুর সম্পর্ক বা দেওর সম্পর্ক তাদের সাথে গল্প করেনি? বা একসাথে বসে আড্ডা মারেনি? তখন সমাজের এত ব্যবস্থা ছিল না যে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, এই দীঘায় যাব, পুরী যাব, এখানে যাব, সেখানে যাব। তখন কি ছিল, একটা গোল মিটিং ছিল, বিকেলে হলে পুকুর পাড়ে গল্প করা, এরকম ছিল। তাহলে কি তখনও বন্ধুত্ব সম্পর্ক ছিল না? হ্যাঁ, তখনও বন্ধুত্ব সম্পর্ক ছিল। আমি আমি আমার নিজের মানে মাকে দেখেছি। আমার বাবা তো পুলিশের চাকরি করে। আমার কাকা সারাক্ষণ আমার মাকে নিয়ে বাপের বাড়ি নিয়ে যেত, হ্যাঁ ঘুরতে নিয়ে যেত, বেড়াতে নিয়ে যেত, হ্যাঁ মায়ের হাতে হাতে কাজ করে যেত, গল্প করতো। তো কি হচ্ছে, আমার কাকার সাথে মায়ের খুব বন্ধু সম্পর্ক। সেটাকে আজকের দিনে যদি সেটা হয়, আজকের সেটা দিনে কেন এটা খারাপ নজরে এটা দেখবে? হলে কি বলবে বলো তো, ও বাবা এরকম আছে। কিন্তু পাড়ার লোকেরা সব সময় দেখতো আমরা যে যতই আমার আমার কাকা নিয়ে মাকে ঘুরছে, বেড়াচ্ছে, এরকম করছে, বাপের বাড়ি নিয়ে যাচ্ছে, নিয়ে আসছে, এই করছে, সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কখনো কোনো বাজে অ্যাকচুয়ালি আমরা কুমন্তব্য যতই করেনি। বলি না কেন, আমরা ব্রড মাইন্ডেড হয়ে গেছি, আমরা বরঞ্চ আরো নিচু মাইন্ডেড হয়ে গেছি। আসলে বলছে মেয়েদের স্বাধীনতা দিয়েছে, আলটিমেটলি কি মেয়েরা স্বাধীনতা পেয়েছে? তাহলে আমরা এই 6 বছরের যেটুকানি করি সব জোর করি করি। তাহলে এই 6 বছরের ছ মেয়ে ধর্ষক বছরের হতো না? মেয়ে ধ্বংস হতো না। তুমি জানো, তোমার পডকাস্টেই একটা ফোন এসছে আমার কাছে। আহ, বলি ঘটনাটা। হ্যাঁ, নিশ্চয়ই। একটা ছেলে ফোন করেছে। আহ, আমি এটা বলার কারণও আছে যাতে সবাই শুনে এটা করে, যেন আমাকে এরকম ধরনের ফোন না করে। ফোনটা আমি রিসিভ করিনি, আমার ছেলেটা রিসিভ করেছিল, তারপরে দিতে বললো, দিল, বললো মা একটু কথা বলবেন, দিলাম। বলতে তখন বলছে আমার এটা বশীকরণ করে দিতে হবে। বললাম কি বশীকরণ? বলতে বললো আপনি কি কি বশীকরণ করেন? আছি ছেলে অবাধ্য সন্তান বশীকরণ, হাজবেন্ড কথা শুনছে না বশীকরণ, বউ কথা শুনছে না বশীকরণ, এটাই করি, এর বাইরে আর কিছু করি না। তা বলছে তাহলে তো হবে। আচ্ছা ঠিক আছে। সেরকম আস্তে আস্তে কথা বলছে, তারপরে বলছে আমার মাকে বশীকরণ করতে হবে। মাকে? হ্যাঁ। আমি না শুনে না, মানে আমি কল রেকর্ডিংটা করে রেখে দিয়েছি, আমার সামনে আরো 2-4 জন ছিল। বলছে মাকে বশীকরণ করতে চাই। আমি বলছি মাকে বশীকরণ করবে মানে কি জন্য? মা কি বকে, মারে, ধরে? বলছে না না, আমার 31 বছর বয়স, মা আমাকে মারবে কি? শোনো। আমি বলছি, তাহলে মাকে বশীকরণ করবে কি? বলছে না, আমি মাকে ভালোবাসি, তাই আমি মাকে পেতে চাই। আমি বলছি তো মাকে ভালোবাসা, তার জন্য আবার বশীকরণ করবে কেন? মা তো ভালোবাসারই জিনিস। মা 10 মাস 10 দিন গর্ভ, পাওয়ার কি আছে হ্যাঁ extra বললাম করে? মাকে তো তুমি 10 মাস 10 দিন তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে, তুমি তোমাকে এত বড় করেছে, তা মা তো তোমাকে ভালোবাসে, তুমিও মাকে ভালোবাসবে, এটাই তো জেনেটিক ব্যাপার, এটা তো আলাদা কিছু ব্যাপার না। বাবাকে ভালোবাসবে। তা তখন বলছে না আমার বাবা নেই। আমি বলছি কি আছে, বাবা নেই, তাহলে তো ভালো কথা, তোমাকে তো তাহলে তো বড় হতে হবে, চাকরি করতে হবে, মাকে দেখতে হবে, মায়ের বয়স হচ্ছে। তখন বলছে না ওই পাওয়া না, মাকে আমি পুরোপুরি পেতে চাই। সেই মায়ের বয়স কত? বললো যে 54 বছর। বললাম মায়ের 54 বছর বয়স, তোমার 31 বছর বয়স, মাকে তুমি পেতে চাও, মাকে ভালোবাসতে চাও, তা মা কি তোমার কথা শুনছে না? বলছে আপনি ঠিক বুঝতে পারছেন না আমি কি, আমি কথাটা ঘোরানোর চেষ্টা করছি, ও কি বলতে চাইছে তো আমি বুঝে গেছি। আমি বুঝতে পারছি না। মাকে পেতে চায় বলতে কি পেতে চায়?
একটা জিনিস, এটা অনেক দিন আগে আমি একটা ফেসবুকে দেখেছিলাম ঘটনা। সেটা একটা মায়েরই ঘটনা, যে মা ছেলেকে মানুষ করেছে, বড় করেছে, আর বিয়ে থা দিতে চায় না, ছেলেকে বিয়ে করেছে। আচ্ছা। আর এখানে হচ্ছে উল্টো, ছেলে মাকে চায় বিয়ে করতে, মাকে ভালোবাসতে, মায়ের সাথে শারীরিক সম্পর্ক করতে, যেটা শুনলে না গা ঘিন ঘিনিয়ে উঠছে। থেকে যে লজ্জার এটা বিষয় আর একটা, কিছু নেই। এটা একটা মানে এত বড় মানে বাজে, আমি শুনে না আমার যে কটা ক্লায়েন্ট ছিল সব কটাকে ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আমি ছেলেটাকে বলেছি ফার্দার আর এখানে কল করবে না এই নাম্বারে। বলছে কেন? আমি বলছি কি, তুমি এত বড় সাহস তোমার হলো কি করে? তুমি একটা মায়ের সামনে তুমি এই কথা বলছো? ছি। বলছি, এটা 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 তো মানে, তুমি পড়াশোনা জানো তো? বলছে হ্যাঁ জানি। কি বললো পাস জানো? তো আমি বলছি তুমি পড়াশোনা জেনে তুমি তো মূর্খ তৈরি হয়েছো। তো পড়াশোনা শিখিয়েছে তোমার মা, ভুল করেছে। তুমি এটা মানে আমার মনে হয় তুমি তোমার মায়ের সন্তান নও। কোথা থেকে কুড়িয়ে ফুরিয়ে নিয়ে এসছে, ঠিক এরম ভাবেই কথাটা বলেছি। খুব রাফলি আমি কথাটা বলেছি, যে কোনো মা যদি তার নিজের সন্তান এই কথা বলে, সেই সন্তানকে তার মা বিষ খাইয়ে মারার দরকার। একদম 100%। নাহলে এমন কিছু করে দেওয়ার দরকার যে সে জীবনে যেন কোনো মেয়ের দিকেও না তাকাতে পারে। আমি আমি একটা মা হয়ে আমি এটা বলতে আমি বাধ্য। কেন, মায়েরা তো কখনো সন্তানের খারাপ চায় না। সন্তান হতে পারে কিন্তু খারাপ চায় না, কিন্তু ঘুমাতে এরম হবে। কুসন্তান থাকার থেকে না থাকা আমার ভালো। মনে হয় না থাকা ভালো। এই সন্তানের কোনো দরকার নেই। এই সন্তান থাকলে আরো 10টা সন্তানকে নষ্ট করে দেবে। একদমই তাই। শুনেই তখন বলতে অস্বস্তি বলছে হচ্ছে। হ্যাঁ, আপনাকে টাকা দেবো, কথা আবার কথা শুনবো কেন? আমি বলছি এই, তুমি আমাকে টাকা দিয়ে কিনতে পারবে না। তোমার দেওয়ার কত টাকার ক্ষমতা আছে? তুমি একটা মাকে কিনতে চাইছো? মানে বিভৎস রেগে গেছিলাম আমি। যে আমি এটা মনে করি, দেখো আমরা কাজ করি বলে, তাই বলে কি আমাদের ভিতরে যা কি তা কোনো কাজ করে মানে, মনুষ্যত্ব নেই। আমাদের ভিতরে মনুষ্যত্বটা নেই? আমরা কি হুম। একেবারে অমানুষ? ডাক্তাররাও তো অনেক কাজ করে, তাই বলে কি ডাক্তারদেরও কি মনুষ্যত্ব নেই, যে ডাক্তাররা যা বলবে তাই করে দেবে? তেমনি আমরাও তো একটা মানুষ, আমরাও তো সংসার করি, আমাদেরও তো বাচ্চা আছে, আমাদেরও তো সংসার আছে। তাহলে আমাদের মনের ভিতরে, আমাদের মেন্টালিটিতে কি আসবে, যে এরা কি চাইছে বলতে, এদের কি ইচ্ছে? সত্যি এর থেকে লজ্জাজনক ব্যাপার আর কিছু এটা নেই। এটা মানে লজ্জা মানে, আমি সবাইকে বলি, আমি সব জায়গায় বলি, দেখো বশীকরণ করি মানে এই নয় তুমি যা তা বশীকরণ এনে দেবে। তোমার স্বামী তোমার কথা শুনছে না, তোমাকে মারধর করছে, তোমাকে কষ্ট দিয়ে অন্য আরেকজনের কাছে চলে গেছে, তখনই আমি বশীকরণ করি। তোমার সন্তান তোমার কথা শুনছে না, পড়াশোনা করছে না, তখন বশীকরণ করি। এর বাইরে আমি কোনো বশীকরণ করি না। কোনো প্রেমিক প্রেমিকাও যদি আসে, কোনো এরকম আমার মানে কাছে এসছে ক্লায়েন্ট, যে তুমি ধরো একটা ছেলেকে ভালোবাসো বা তোমাকে একটা ছেলে ভালোবাসে, কিছু একটা কারণে তোমাদের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে, কথা বলছো না। আমার কাছে যখন আসে তখন আমি বোঝাই, বাবা দেখ, ভগবান চাইলে সে তোর কাছে আবার ফিরে আসবে, ফালতু পয়সা নষ্ট করিস না। ও যদি তোর হয়, ও তোর কাছে আসবে রিটার্ন, তার জন্য তোকে পয়সা খরচা করতে হবে না। তুই কি ভুল করেছিস সেটা সংশোধন কর। সংশোধন কর, তাহলেই দেখবি রিটার্ন চলে আসবে। তখন বলছে এরকম হয়েছে, কেউ বলেছে আমি মদ খেয়ে ফেলেছি, ও বারণ করেছিল, আমি খেয়ে ফেলেছি। আলাম ওটা বল, যে আমি আর কোনোদিন করব না, ভুল হয়ে গেছে, ওর কাছে ক্ষমা চা, দেখ আবার ঠিক হয়ে যাবে। এরকম হচ্ছে। বলেছে ও পছন্দ করে না অন্য মেয়েদের সাথে কথা বলতে, আমি কথা বলেছি তার জন্য ছেড়ে গেছে, আমি ওটাকে বন্ধ করে দিই, ঠিক হয়ে গেছে। এবার ন্যাচারালি হয় কি, তোমার মানুষকে সবসময় চাই তার ভালোটা দিতে বা ভালোটা বোঝাতে। এবার তখন যদি সে না বোঝে, তখন আর কি করবো? তখন বাবা যা, কেননা আমি বেকার পয়সা খরচা করে তো লাভ নেই। কেন,
আগে তোমাকে বুঝতে হবে বশীকরণ মানেটা কি। আমার পছন্দ হচ্ছে ঋত্বিক রোশনকে। আমি বলবো ঋত্বিক রোশনকে আমার বশীকরণ করতে। হ্যাঁ, মানে ছোটবেলায় যখন ওই ঋত্বিকের কহনা পেয়ারে এসেছিল, তা ওই গানটা শুনতাম আর দেখতাম ছোটবেলায়, তখন সদ্য সদ্য আমার বিয়ে হয়েছে। তা ওই গানটা হচ্ছে, তা দেখতাম, তো খুব ভালো লাগতো ঋত্বিককে। তা একটা সময় তখন মনে হতো যে ইস, ঋত্বিকে যদি একবার সামনের সময় দেখতে পেতাম, এরকম করতাম। তাহলে কি, আমি যদি এবার কোনো জ্যোতিষীর কাছে যাই, গিয়ে যদি বলি যে আমাকে ঋত্বিক রোশন কিনে দাও, তাহলে জ্যোতিষীরা তো ভাববে যে আমি তো ডাহা একদম বোকা একটা, ড্যাশ 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 ড্যাশ, হ্যাঁ, আর অন্যম এর ক্ষেত্র থেকে টাকা খিচে নাও। কেন, ঋত্বিক রোশনকে তুমি কোনোদিন পাবোই না। সেটাই। তাহলে সেই ক্ষেত্রে হবে কি করে? তুমি যদি একটা ছেলে হও, তুমি যদি ঐশ্বর্য রায়কে চাই আমার, তাহলে তোমার কাছ থেকে আমি কি করবো? ও ঐশ্বর্য রায়কে চাইছে, আসতে তো টিকিট কেটে টাইম লাগবে, তুই টাকা দিতে থাক, আমি কাজ করতে থাকছি, আসবে না কোনোদিন। কোনোদিন কোনো বশীকরণ তোমার সাথে টাচ না হলে হয় না। সেটা হয় না। তাহলে তো সবাই সবাইকে বশীকরণ করে নিত, এত দুর্নীতি, এত ঝামেলা, এত গন্ডগোল থাকতো, বলো না? সেটাই। থাকতো। একদমই তাই। এই যে 6 বছরের মেয়েকে ইয়ে করেছে, রেপ করেছে, তাহলে সে তো জানতো যে আমি তাহলে এদেরকে বশীকরণ করে নেব, তাই না? তাহলে সেটাই। সেই ক্ষেত্রে তো হয়েই যেত। তাহলে বশীকরণ আগে তোমাকে জানতে হবে, যে কাজ করবে সেটা সম্বন্ধে আগে জানতে হবে। একজনের ফাড়া আছে, তার ফাড়া কাটাতে হবে। তাহলে আমি তার জন্য কি পুজো করব? লক্ষ্মীর পুজো করব, গণেশের পুজো করব, দুর্গা পুজো করব? তাহলে কার পুজো করতে হবে? বগলামুখীর পুজো করতে হবে বা কালী মায়ের পুজো করতে হবে। ফাড়া আছে, ভাড়া হ্যাঁ, হনুমানজি, তার তাহলে শিবে, ও দেবাদিদেব আচ্ছা, মহাদেব, দেবাদিদেব মহাদেব, ভাড়া থাকলে দেবাদিদেব হ্যাঁ, মহাদেব। একমাত্র উনি হচ্ছে ভরসা। আচ্ছা। পয়সার দরকার, আর্থিক লক্ষ্মী। উন্নতির দরকার, লক্ষ্মী। লক্ষ্মীরও আবার স্টেপ আছে, যেটা শিবেরও স্টেপ আছে, লক্ষ্মীর স্টেপ আছে, সেটা করতে হবে। আমি যদি ওই শিবের পুজোর সময় এই লক্ষ্মীর পুজোর জায়গায় আমি যদি সরস্বতীর পুজো করি, তাহলে কি কাজ দেবে? তেমনি যা কিছু করতে হবে তোমাকে সেইটা জেনে করতে হবে, আমি এই কাজটা করছি এইটার জন্য। অবশ্যই। তোমার কাছে তোমার ক্লায়েন্ট আসবে, অনেক রকম ক্লায়েন্টই আসবে, কিন্তু ক্লায়েন্ট আসবে মানে তার সব কাজ তোমাকে করে দিতে হবে, এরকম কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। আমার পোষালে ভাই করি, না পোষালে করি না, বলাই আছে। তোমার পোশাক আসো, না পোষালে না পোশাক। আবার যদি এমনও কাজ আসে যে আমি তাকে না বলতে পারছি না, হয়তো কোনো রিলেটিভের ভিতরে বা তোমার খুব ক্লোজ ক্লোজ কেউ, তা তুমিই বললে আমাকে আমার একটা কাজ করে দাও না, আমি জানি কাজটা তো হবে না, তোমাকে আমি না বলতে পারবো না, তখন আমি কি করবো? একটা এমন এমন বলে দেবো যেটা আমার বাইরে বাইরে চলে যাও তুমি। না, এটা দারুণ বুদ্ধি। আমার আমার এখন যারা সামনাসামনি থাকে তারা বুঝে যায় যে এটার দাম তো এটা বলে, এটা বলে দিল মানে কিছু একটা ব্যাপার আছে, তার মানে কি এই কাজটা করবো না। আমার ডাইরেক্ট নাও বলা হলো না, আবার তুমি পারলে তুমি টাকা দিতে পারবে না। দেখো জিনিসের তো মূল্যর তো দাম আছে, বলো না? আমি খাটবো, জব করবো, যোগ্য করবো, তাহলে আচ্ছা ঠিক আছে আমি জব করছি, সেটা পয়সা তোমাকে দিতে হবে না, কিন্তু আদার্স জিনিসের দাম তো দিতে হবে, তার জন্য তোমাকে টাকা দিতে হবে। এবার আমি জানি তুমি হার্ডলি 20,000 দিতে পারবে, আমার মানে বোঝা হয়ে গেছে তুমি 20-র উপরে যেতে পারবে না, আমি তোমাকে বলে দিলাম 80,000 টাকা দিতে হবে। মা গো মা, পাচ্ছি না, হ্যাঁ টাকা জোগাড় করো তারপরে আসবে। জানি তো এটা হবে না, হবে কি? তুমি এখন চাইছো, ওই বললাম ঐশ্বর্য রায়কে চাইছো, তো হবে কি করে? আমি ডাইরেক্ট না বলতে পারছি না। একজন আছে জানেন তো ক্লায়েন্ট, একজনের ক্লায়েন্ট আছে না, তার ওনারও ওরকম একজন হাই লেভেলের মানুষকে চাই। হ্যাঁ, এটা দেখো তুমি যখনই তোমার চাহিদার বাইরে চলে যাবে তখনই তো মুশকিল হয়ে যাবে,
তখন আমাদের তো সম্ভব নয়, আমরা যেটুখানি পারবো সেটুখানি করব। একদম। আমি তোমাকে, একজন বলছে যে তোমার মৃত্যু ফাড়া আছে, হুম। আমার পক্ষে কি সম্ভব তোমার মৃত্যু ফাড়া আটকানো? কখনোই নয়। আমি তোমাকে গার্ড দিতে পারি, গার্ড দেওয়া যাবে, হয়তো হালকার মধ্যে কিছু হলো। আমি তোমাকে গার্ড দিতে পারি না, এরকম একটা আমার মানে কাজ মানে এসছে ক্লায়েন্টের গত বছরে। হ্যাঁ, গত বছরেই এসছে 2025-এ। হ্যাঁ, 2025-এ ফেব্রুয়ারিতে এসছে, এটা হচ্ছে তো জানুয়ারি। হ্যাঁ, এসছে। তা আমার বাবার ক্লায়েন্ট, এবার বাবা চলে যাওয়ার পরে ওরা অনেকের কাছে গেছে, তারপর লাস্টে এখন আমার কাছে কয়েক বছর ধরে আছে, প্রায় 8-10 বছর ধরে আমার কাছে আছে। ওদের যাই হোক না কেন, মানে ষষ্ঠী পুজো হলেও আমার কাছ থেকে যান, এটা বাবার কাছে ওরা করতো। গুরুদেব এটা হচ্ছে না, হয়ে যাবে যা, এরকম। তো যা হোক আমার কাছ থেকে জানে। তো এরকম এনি টাইম ওদের কি হচ্ছে, মানে বোনের মেয়ে, মানে দিদির মেয়ে তোমার অসুস্থ। আমি ওকে বলেছিলাম যে যখন 6 মাসের বাচ্চা হবে তখন ওর একটা প্রবলেম হবে, তার আগে কিন্তু প্রোটেকশন করে নিব। তো হয় না যে বাচ্চা কাচ্চা হলে এইসব ভুলে কি আমরা ভুলে যাই, যার জন্য কি বছরে একবার করে জ্যোতিষীর সাথে দেখা করতে হয়। তুমি যে জ্যোতিষকে মানো তার কাছে তোমাকে বছরে একবার করে দেখা করতে যেতে হয়, কেন 6 মাসের মধ্যে আমাদের চেঞ্জিং হয়, তখন সেগুলোকে আমরা দেখে বলে দিই দশা চেঞ্জেস হয়, হস্তরেখাও চেঞ্জেস হয়। হ্যাঁ হ্যাঁ, হাতের রেখাও চেঞ্জেস হয়। তোমার মাইন্ড যদি ভালো থাকে তোমার হাত তখন ফ্রেশ থাকবে, আর মাইন্ড যখন তোমার খারাপ থাকে, মানে তোমার এখন খুব মাইন্ড খারাপ, এক্ষুনি কিন্তু তোমার হাত খারাপ হবে না, যখন তোমার মাইন্ড ভালো হবে তখন তোমার হাতটা খারাপ হয়ে যাবে। আবার যখন তোমার মাইন্ড খারাপ থাকলো হাতটা ভালো হয়ে গেল, এরকম হয়। তাই তেমনি এবার আর ওরা আবার ভুলেও গেছে, দেখাইনি এরকম না, হট করে হসপিটালে নার্সিংহোমে ভর্তি করেছে, প্রচুর টাকা 5-7 দিনে বেরিয়ে গেছে। আমার কথা ওদের মাথা থেকে বেরিয়ে গেছে, এত টেনশন, একটা বাচ্চা আর একটাই মেয়ে, এরকম ব্যাপার। ওদের সব বোনগুলো ওই একটা ছেলে একটা মেয়ে, দুটো বোনের একটা করে মেয়ে আর একজনের একটা ছেলে। তা ওটা হচ্ছে বড়দি, বারুইপুরে থাকে। তা তখন হসপিটালে নার্সিংহোমে ভর্তি করেছে, অনেক টাকা খরচা করে ফেলেছে অলরেডি। তার ডাক্তার লাস্টে বলেছে 48 ঘন্টা টাইম, এর ভিতরে তোমাকে ওর যা যা ইচ্ছা তোমরা করো, সবাইকে ডাকো, দেখাশোনা করো, এরকম করো। আর সেই সময় 24 ঘন্টা পার হয়ে গেছে, আজকে আমাকে ধরো ফোন করেছে, আর কালকে আমার কামাখ্যায় যাওয়ার ভোরবেলা ফ্লাইট। আমি ফোন করছি সকালবেলা 12টা থেকে ফোন করেছে, আমি বলছি হ্যাঁ বলো কি, তো বলছি এরকম বোনের মেয়ের এরকম অবস্থা, তুমি কিছু করো। আমি বলছি ডাক্তার যখন জবান দিয়ে দিয়েছে আমি কি করব, এটা আমার পক্ষে করা সম্ভব না, আমি পারবো না করতে, আমি তো ডাক্তারের উপরে নেই, ভগবানের উপরে নেই। তখন বললো না তোমাকে কিছু একটা করতে হবে, বারবার ফোন করে যাচ্ছে। এবার চেম্বারে গেছি 6টা 6:30 বাজে, আবার ফোন করেছে, করে বলছে ওর কিন্তু একটা 6 মাসের বাচ্চা আছে, তুমি যদি কিছু না করো তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো আমি তখন বললাম কি করি, এতবার বলছে, আমার এত খারাপ লাগছে। তো আমি যে ঠিক আছে তুমি ফোনটা একটু রাখো, তো বসে একটুখানি গুরুরই জপ করি, যা করি তো গুরুর উপর দিয়েই চালিয়ে দিই। হ্যাঁ, তুচ্ছ মানুষ সব গুরুর উপর দিয়ে চালিয়ে দিই, গুরু যা ডিরেকশন দেয় সেই ডিরেকশনেই চলি, আর যা কিছু শেখাতো ওনার কাছ থেকেই শেখাই, সব তো মানে আয়ত্তের ভিতরেই ছিল না। তা তখন বললাম, তো তখন বাবা বলছে দেখ যদি শেষ চেষ্টা করে পারিস তা কর, কিন্তু এতে কিন্তু তোর ক্ষতি আছে। আচ্ছা বলে ওরা আবার ফোন করেছে, আচ্ছা ঠিক আছে। প্রথম ক্ষতি, চেম্বার থেকে নামছি, নামতে গিয়ে পড়ে গেলাম, পড়ে গিয়ে পায়ের ভিতরে ইট ঢুকে গেল, এই বাপাতে এখনো দাগটা আছে পুরো কালো হয়ে, ইটটাকে টেনে বার করলাম, রক্তাকার হয়ে গেল। পরের দিন ভোরবেলা উঠে কামাখ্যায় গেলাম, কামাখ্যায় গিয়ে সব হয়ে গেল।
এবার ভাবলাম কালকে তো যোগ্য করবো ভোরবেলা উঠে, তা আজকে রাত্রে মন্দিরে জবটা সেরে নিই। আমার রেগুলার বেসিক জব থাকে, তারপরে রেগুলার বেসিক জব যখন কমপ্লিট হয়ে গেছে, মানে বসে আছি খুব কষ্ট করে, জানো তো, মানে যেহেতু মানে প্রচন্ড মনের বলেতে বসে আছি, যে পা ওরকম ভাবে বসে আছি, তা আমি তখন বসে আছি, এবারে এবার ওর নাম গত্য দিয়ে এবার ওর জবটা করব, কালকে ভোরবেলা হোমটা করব, তো জবটা করব বলে জবটা করতে শুরু করব। যখন হয় কি, আমাদের জব হয়ে যাওয়ার পরে যখন ক্লায়েন্টের জব করি, তখন আমাদেরকে মালা চেঞ্জ করতে হয়, তখন আমি করি, এটা কে কি করে জানি না, এটা আমার রুলস। তখন আমি মালা চেঞ্জ করি, ইভেন পাও চেঞ্জ করি। আচ্ছা। যে আমি এবার অন্য করতে যাচ্ছি বা অন্য কাজ করতে যাচ্ছি, তখন আমি ওটা চেঞ্জ করি। এবার যথারীতি আমি ওই চেঞ্জ করে যখন বসতে শুরু করব, হঠাৎ কানের কাছে একটা একটা মহিলা আমাকে বলছে, উঠে পড়। আমি বলছি, না, একটু জব বাকি আছে তো, দাঁড়াও না, চিন্তা করছো কেন? আমি ভাবলাম হয়তো আমার সাথে যারা গেছে তারা বলছে যে উঠে পড়। বলতে বলছে, না না, জব করে হবে না, তোকে জব করতে হবে না। আমি বলছি, কেন, ফোন এসেছিল কি যে কিছু হয়েছে? বলতে বলছে, না না, তুই উঠে পড়, উঠে দণ্ডি খাট। বললাম, হ্যাঁ? তখন বলতে বলছে কি যে, তখন আমি একটু মানে সড়বড় হলাম, হয়ে উঠে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, আমার সাথে যে ছিল তিনি বলতে বলছে, কি হয়েছে? আমি বললাম, না, কাউকে দেখতে পাচ্ছি না, আহ, ওরা তো ওইদিকে, কিন্তু আমার কাছে একটা মহিলা এসে এরকম বললো, কি করব? ও তো হচ্ছে, তো খুব ভালো কথা, দণ্ডি তুমি যে রাত্রির 11টা বেজে গেছে, মন্দির বন্ধ হয়ে যাবে, আর দণ্ডি খাটবো, আমার পায়ে এই অবস্থা। তখন বলতে না, খুব ভারী গলায় বলল, ভয় পাচ্ছিস কেন? ওটা পায়ে বাঁধ, বেঁধে শুরু কর, তাড়াতাড়ি, টাইম নেই। বললাম, ঠিক আছে বলে ওই যেটা পেতে বসেছিল, ওরকম উন্নি থাকে সবসময়, উন্নিটা পেতে বসেছিলাম, ওটাকে পায়ে বাঁধলাম, বেঁধে একবার দুবার তিনবার দিয়েছি। আমি বলছি, আরে আমি দণ্ডি খাচ্ছি, আমার তো গায়ে ভিজেনি, ওই শুকনো গায়ে দণ্ডি খাচ্ছি এই কাপড়ে, এটা কি রে? হট করে একটা ভদ্রলোক এসে পুরো গাটা ভিজিয়ে দিল আমার, দিয়ে বলছে, দাঁড়ান দাঁড়ান, আমি পরিষ্কার করে দিচ্ছি, আপনি তারপর যাবেন। আমি আর কোনো কথা বললাম না, আমার সাথে ওরা ছিল, আমার পিছন পিছন আসছে, বলে ওই সিঁড়ি দিয়ে 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 জপ টপ করে টরে দণ্ডি খেটে বেরোলাম। বেরিয়ে এসে হোটেলে এসে গাটা ধুয়ে টুয়ে নিয়ে এবারে শুয়ে শুয়ে ভাবছি যে কি হলো, এটা ওটা কি ব্যাপার। পরের দিন ভোরবেলা 5টা থেকে যোগ্য করতে হবে, ভোরবেলা উঠে যোগ্য করতে চলে গেছি, বেলা 10টা বেজে গেছে, তখনও কোনো ফোন নেই। আমি বারবার যোগ্য করছি, আর বারবার ভাবছি যে ফোন আসছে না, ফোন আসছে না। 12:30 বাজে উঠেছি, যোগ্য করে ওঠার পরে ফোনটাকে নিয়ে আগে দেখছি, আজকে কোনো ফোন আসেনি। বলতে বলছে, কই না, যে কটা এসেছিল ধরেছি। আমি কেউ কিছু বললো, বললো না না, তারপর দেখছি ওদের কোনো ফোন নেই, যারা এরকম বলছিল 48 ঘন্টা টাইম, এরকম এরকম বলে আমি ফোন করেছি। মানে যোগ্য থেকে উঠে তখন কিছু গোছানো হয়নি, কিচ্ছু হয়নি, আগে ফোন করেছি। ফোন করতে এবারে বলতে যা কথা বলছে, আমি না সব ভুল ভাবছি। ওরা বলছে, আমরা বাড়ি চলে এসেছি তো, আর কি করব থেকে। আমি বলছি, কেন? বলছে, ওকে তো বাড়িতে নিয়ে গেছে, তো বাড়িতে নিয়ে গেছে, তুমি যাওনি। বলছে, আর গিয়ে কি করবো, আর গিয়ে কি হবে? হ্যাঁ, মানে আমি ভাবছি যে হয়তো কিছু একটা হয়ে গেছে। তা আমি বলছি, কি কি হবে মানে? হ্যাঁ, বলতে বলছে, না, আসলে এই কদিন ধরে আশ্রম ছিলাম তো, শরীর খুব টায়ার্ড, এবারে কিছু একটু সেদ্ধ ভাত করে স্নান করে আসলাম, একটু সেদ্ধ ভাত করে টোরে খাবো। ও বাড়িতে চলে গেছে, ঠিক আছে, ভালো আছে। মানে যখন ঠিক আছে ভালো আছে বললো, তখন আমার একটু না মানে ধরটা আসলে, তখন আমি একটুখানি হাসলাম। আমার সবাই বলছে, তাকাচ্ছে আমার দিকে, যে আমি তো খুব টেনশনে ছিলাম। তা আমি বলছি, তোমরা কি গো, একটা কাজ দিয়েছো, সেই কাজটার কি রেজাল্ট, সেটা তুমি একবার আমাকে জানাবে না? যে মেয়েটাকে বাড়িতে ফেরত নিয়ে গেছো, সে ভালো আছে, সেটা তোমাকে জানাবে। বলতে বলছে, আসলে কি জানো তো,
আমরা তো জানি তোমার উপর দিয়ে দিয়েছি, তুমি যা ইচ্ছা করো। আমরা তো ওইভাবেই ডাক্তারকে বললাম। ডাক্তার পর্যন্ত বলছে কি মিরাক্কেল হলো কি করে। যাকে বলেছিলাম যে 48 ঘন্টার টাইম নেই, তাহলে সে বেঁচে উঠলো কি করে। তাহলে সেখান থেকে তোমার ওই জন্য আমরা জানি তোমাকে বলে দিয়েছি, আমাদের কোনো আর আজ পর্যন্ত তোমাকে যা বলে দিয়ে তো আর আমরা তার খোঁজ খবর নিইনি, জানি তুমি কাজ করে দিয়েছো, হয়ে গেছে, হয়ে যাবে। তা সেই ক্ষেত্রে তো ওই জন্য আর বলিনি। আজ তোমার তো বোঝা উচিত আমি কামাখ্যায় গেছি, টেনশনে থাকবো, আর এত বড় একটা টেনশন, এর আগে অপারেশন ছিল, এই ছিল, ওইসব ছিল, ওইসবের কথা বাদ দাও। তখন বলছে মা ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে। এবার যাই হোক, সব কর্মকাণ্ড সেরে বাড়ি আসলাম। 3 দিন বিছানায় শুয়েছিলাম আমি। পায়ে ব্যথা? পায়ে ব্যথা, পায়ে ব্যথা মানে এত ব্যথা মানে ধারণা করতে পারবে না। একে তো টিটেনাস নেইনি, আর আমি আমার কোনো কিছু হলে কোনো ওষুধ খাই না। এটা হচ্ছে আমার একটা বাজে অভ্যেস। ডাক্তার দেখাবো না, ওষুধ খাবো না, হাত ভেঙে যাক, পা ভেঙে যাক, মাজা ভেঙে যাক, যাই ভেঙে যাক না কেন, ভগবান আছে, ভগবানের উপর ছেড়ে দিয়েছি, যা হবে। ডাক্তার দেখি কি হবে, ডাক্তার দেখি কি হবে, আমার যেটুকানি ভোগান্তি তোমার ভোগ করতেই হবে। আমি ডাক্তার ফালতু ফালতু ডাক্তার দেখাতে যাবো কি করতে। আমি আজ পর্যন্ত আমার জীবনে 3বার আমি ডাক্তারখানায় গেছি, এছাড়া আমি কোনো ডাক্তারখানায় যাইনি। তাহলে আমাকে যেটুখানি ভোগার ভুগতে হবে। ওই 3 দিন আমি বিছানায় শুয়েছিলাম, বিছানা থেকে উঠতে পারিনি, পায়ের যন্ত্রণা, ব্যথা, মানে পুরো ওই কি হচ্ছে, নোংরাগুলো তো ঢুকে গেছে না। মানে 3বার করার পরে পা থেকে ওটা খুলে কখন পড়ে গেছে আমি নিজেও জানি না। আমি মত্ত ওটাতে করতে। আর সত্যি কথা মানে ভগবানের একটা না, মানে কামাখ্যায় গেলে না মনটা যেন না, মনে যেন কিছু একটা পেলাম, একটা স্বর্গ পেলাম, যেটা অন্য জায়গায় গেলে না সেই ভাইব্রেশনটা কিন্তু হয় না। কামাখ্যায় গেলে আমি যতবার গেছি ততবার আমি ভাইব্রেশন মানে পেয়েছি, যেন এটা একটা অন্যরকম অনুভূতি হয়। আদে মনে, একে তো দেখো কামাখ্যায় তো তন্ত্রের একটা বিশাল একটা মানে ব্যাপার, সেখানে তো অনেক কিছু ব্যাপার থাকে, অনেক কিছু ভগবানের জানি না অশেষ কি কৃপা, যে ওখানে যে যা চায়, যদি মন থেকে চায় সেটা তো পায়। এবারেও গেছিলাম, এবারে গিয়েও তো পেয়েছি। মানে ওখানে থেকে আরো মানে আমি জীবনে যেটা ভাবিনি, বা আমি যেটা জীবনে করতে পারবো সেটাও ভাবিনি, সেটাও যে করতে পেরেছি সেটাও হচ্ছে একটা বিশাল ব্যাপার। মানে 1000টা সিঁড়ি বেয়ে নেমেছি, আবার 1000টা সিঁড়ি বেয়ে উঠেছি, যোগ্য করে আবার উঠেছি। মানে আমি একটা সিঁড়িতে পা দিচ্ছি আর আমি ভাবছি যে আমি তো, আর পাহাড় মানে বুঝতে পারছো কিরকম, আমি তো, আমাকে কেউ নিয়ে যাচ্ছে না তো, এরকম ফিল হচ্ছে। মানে সত্যি কথা, মানে তুমি না দেখলে না বিশ্বাস করতে পারবে না, আমি হাঁটাটাকে না ভীষণ ভয় পাই, মানে একটু হাঁটতে চাই না, হাঁটাটা আমার ভীষণ ভয়। কতগুলো সিঁড়ি ভেঙে যাই গেছি। তারপরে ওই মায়ে গিয়েও তাই হচ্ছে, একই পরিস্থিতি। মায়েও অনেক কিছু পেয়েছি যেগুলো মানে মানে না হয়তো পাওয়ার সময় এখন আমার, হয়তো তাই পেয়েছি, কিছু কর্মফলে ভালোর জন্য পেয়েছি। তা যা যা পেয়েছি মানুষের কাজে লাগবে, এগুলো নিজের জন্য কিছু চাইনি বা নেইনি, যা যা নিয়েছি তা এটা ভগবানের, মানে ভগবান সেইভাবে দিয়েছে আমি যাতে কারোর কিছু কোনো কাজে লাগাতে পারি। দেখুন, আলটিমেটলি মানে আপনাদের এটা প্রফেশন হতে পারে, বাট এটা তো প্রফেশন জনগণের ভালো করার জন্য। না, অবশ্যই আমি আপনি এটা যদি কিছু প্রফেশন পান- হিসেবে ধরি না, জানো তো। আমি ভাবি যে কিছুটা করা দরকার। কেন এখন আমার ফ্রি মাইন্ড, মানে কি একটা সময় ছিল সংসার বড় ছিল, তখন ছেলে মেয়ে ছিল, তাদের স্কুল কোচিং পড়ানো, তাদের হোমওয়ার্ক দেখা, সমস্ত কিছু দেখা ছিল। বাট এখন যেহেতু ওরা বড় হয়ে গেছে, এখন তো আমার আর কোনো কাজ নেই। এখন আমি যদি একটু কারোর কোনো একটু সেবাতে লাগতে পারি, হয়তো করতে পারি না, কিন্তু যেটুখানি করতে পারি, যেটুখানি দেখো আমার 5টা কথা শুনে যদি মানুষ একটা কথা যদি কাজে লাগে, উপকৃত হয়, আমি মনে করি সেটাই হচ্ছে একদম অনেক ব্যাপার। অনেকে ভাবতে পারে যে তুমি কে হে, তোমার কথা আমি শুনবো।
এটা ভাবতে পারে, কিন্তু একটা বাচ্চার কাছ থেকেও কিন্তু শেখার আছে। শেখার কোনো আমি শেষ কিন্তু নেই। না, শেখার শেষ নেই ব্যাপারটা আলাদা, হুম, কিন্তু একটা বাচ্চার কাছ থেকেও শেখা যায়। হুম, আমি শিখেছিলাম একটা ছোট্ট বাচ্চা, জানি না উনি ভগবান কিনা, প্রতিটা বাচ্চার ভিতর ভগবান আছে জানি, কিন্তু আমি একটা জায়গায় গেছিলাম, বেশ জঙ্গল মতো, সেখানে একটা ভগবানকে পুজো করা হয়। তা তখন হঠাৎ কতগুলো বাচ্চা এদিক ওদিক ঘোরাফেরা করছে, তো হঠাৎ একটা বাচ্চা এসছে, এসে বলছে কি করতে এসছো তুমি? আমি সে না সবাই গল্প করে তো তাই দেখতে এসছি। বলতে বলছে আচ্ছা তুমি এসছো, তো তুমি ভগবানকে কখনো জিজ্ঞাসা করেছো যে ভগবান তুমি কেমন আছো, ভগবান তুমি কি খেয়েছো, ভগবান সব ঠিক আছে তো? এই প্রশ্নটা কখনো কোনো ভগবানকে করেছো? তখন আমি না কিছুক্ষণের জন্য না পুরো স্থির হয়ে গেছিলাম। আমি কোথাও গেলে কিছু না কিছু উপলব্ধি করে আনি, সেখান থেকে কিছু ভালো কিছু নেওয়ার চেষ্টা করি। একটা খারাপ মানুষ, লোকে বলছে যে সে খারাপ, কিন্তু আমি তার থেকেও না কিছু নেওয়ার চেষ্টা করি, তার পজিটিভ দিকটা। অবশ্যই একটা মানুষের মধ্যে পুরোটা নেগেটিভ পুরোটা নেগেটিভ থাকেন না, আর প্রতিটা মানুষ যদি ভালো হবে তাহলে ভালো মানুষের কদর থাকবে না, যদি নেগেটিভ মানুষ না থাকতো, খারাপ মানুষ যদি না থাকতো। তা তখন যখন বলেছে না, আমি কিছুক্ষণ থেমে গিয়ে না বললাম, তাই তো বাবা, আমি তো ভেবে দেখিনি কখনো, ছোট খুব ছোট বাচ্চা তো। আমি সে না, তো আমি কখনো তো এটা ভাবিনি যে ভগবানকে এটা বলতে হয় বা বলতে হবে। আমি তো জানি ভগবান ভগবান, ভগবান তো সবার উপরে, ভগবান তো সবার খবর রাখে। তখন তো আমার ম্যাচুরিটিটাও তো কম, কিন্তু ভগবানের খবর রাখার সাধ্য আমার কাছে কোথায়? সেটাই। ভগবানকে আমি রাখতে পারবো এর সাধ্য আছে নাকি? তা যাই হোক, এসব বললো টুলো শুনলাম টুললাম, কিছুক্ষণ বাদে বাচ্চাটা নিই, তারপরে চলে আসলাম। আর যখন যেখানে যাই, হয়তো অচেনা জায়গায় কোনোদিন যাইনি, প্রথমবার গেছি, সেখানে গিয়েও মানে আগে ওটা স্ট্রাইক করে মাথায় যে ভগবান তুমি কেমন আছো, ভালো আছো তো? মানে আমি ইভেন এখন বাড়ি থেকেও যদি কোথাও যাই না, বাইরে হয়তো 5-6 ঘন্টা হয়তো নেই বা একদিন নেই, বাড়িতে আসলে জিজ্ঞেস করি কি গো গপু কেমন আছো, ভালো আছো? মানে ওদের একটা স্মাইলটা দেখলে না বেশ ভালো লাগে। আবার আমার গপু আবার একটু রসগোল্লা খেতে ভালোবাসে, অন্য কেউ যদি শুকনো মিষ্টি দেয় ওর আবার পছন্দ হয় না। তাই যাই হোক, ভগবানের সাথে সম্পর্কটা এখন হয়ে গেছে যে আমি যেন তার সন্তান, সে আমার মা বা সে আমার বাবা বা সে আমার ভাই, এরকম একটা সম্পর্ক হয়ে গেছে, যাতে আগামী দিনে আরো ওদের কাছে কিছু নিতে পারি। নিশ্চয়ই সম্পর্ক বাঁচিয়ে ফেলেছি, এরকম একটা ব্যাপার। না না, সত্যি আজকে যে ঘটনাটা বললেন, ঘটনাটা তো অন্যরকমই ছিল, মানে ভৌতিক ঠিক নয়, কিন্তু তন্ত্রের মধ্যে দিয়েই ঘটনাটা ছিল। এরকম ঘটনা আগে শুনিনি, আজকে শুনলাম। ঘটনাটা তো ছিলই, তারপরেও যেই গল্পগুলো উনি বললেন, যেগুলো বললেন, সেগুলো দিয়ে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শিক্ষণীয় আছে আমি মনে করি। আর এরকমই আরো নানা রকম শিক্ষণীয় এবং ভৌতিক ঘটনা, তন্ত্রযুক্ত ঘটনা নিয়ে আসবো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে। আর কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টের মাধ্যমে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবেন না। আর কমেন্টে আমাদের লিংক দেয়া থাকে আগের ভিডিওগুলো, সেই ভিডিওগুলোও দেখবেন। এবং যদি আপনাদের কোনো ঘটনা থাকে নিশ্চয়ই আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপে এবং অফিসিয়াল ইমেলে নিশ্চয়ই পাঠাতে পারেন। আজকের মতো এখানেই, টাটা। সত্যটা ভয়ঙ্কর।